তোমরা সবাই ভালো আছো? জি স্যার আছে। আচ্ছা, আমরা গতদিন আলোর প্রতিফলনে কতটুকু পড়েছিলাম? কারো মনে আছে? আমরা নিয়মিত অনিয়মিত প্রতিফলনের পরে পড়ছি, এরপর আর কিছু বা এটুকুতে শেষ করেছিলাম কিনা? হ্যাঁ স্যার, তারপর ওখান থেকে এইচডব্লিউ দেওয়া হয়েছিল। ওখান থেকে না, আজকে আমরা তাহলে আলোর নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন এগুলো করছি। এখন আমরা যেটা শুরু করব, আলোর প্রতিফলন হওয়ার জন্য যে প্রতিফলক পৃষ্ঠের দরকার আছে, অর্থাৎ দর্পণ, আয়না, এগুলো নিয়ে কথা বলবো। তো তোমরা আমাকে বলো, দর্পণ বা আয়না এটা চিনো কিনা? চিনো? জি স্যার। কেউ কি বলতে পারবে দর্পণ কি? স্যার, যে মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে। এটাকে আমরা সাধারণত আয়না হিসেবে চিনি না? এটাই তো মনি বলছে নিশ্চয়ই, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয়, এটাই না? আর কেউ কিছু বলবে? আচ্ছা, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে আমরা দর্পণ বলি। এভাবেই তো না, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয়, প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে, বা সেটাকে আমরা কি বলি? আয়না বলি। আচ্ছা, এখানে আমরা বিজ্ঞানে আলোর প্রতিফলনে এই দর্পণকে আর কি নামে অভিহিত করতে পারি? দর্পণকে আমি এর আগে আয়না বলছি, এছাড়া আর কি বলতে পারি আমরা? কোন বন্ধু কি বলবে? প্রতিফলক পৃষ্ঠ। ভেরি গুড, প্রতিফলক পৃষ্ঠ বলতে পারি। তার মানে আমরা বলতে পারি প্রতিফলক পৃষ্ঠ, সেটাও বলতে পারি প্রতিফলক পৃষ্ঠ। তার মানে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা কি বলতে পারবো? প্রতিফলক পৃষ্ঠ বলতে পারবো, যেটাকে মূলত আমরা কি হিসেবে চিনি? দর্পণ বা আয়না হিসেবে চিনি, এটাই তো। আচ্ছা, এই প্রতিফলক পৃষ্ঠটা আমরা আসলে কিভাবে তৈরি করি? আর এই দর্পণ ছাড়া, আয়না ছাড়া আমরা আর কোথায় আমাদের এই দর্পণে কি হয় এটা আরেকটু ক্লিয়ার করে নিই। দর্পণে মূলত আমাদের একটা প্রতিবিম্ব দেখতে পাই না? আমরা যখন একটা আয়নার সামনে দাঁড়াই আমাদের প্রতিবিম্বটা দেখতে পাই। এরকম প্রতিবিম্ব আর কোথায় দেখতে পাই আমরা দর্পণ ছাড়া, আয়না ছাড়া? সে তরল পদার্থ বা পানি। পানির স্থির পৃষ্ঠ, পানি যদি স্থির থাকে সেখানে আমরা কি দেখতে পাই? আমাদের বিম্ব দেখতে পাই। আর কিসে দেখতে পাই? পালিশ করা কাঠ। হ্যাঁ, এই তো। তাহলে আমরা অনেক কিছুতে স্থির পানির তলে আমরা কি দেখতে পাই? ও, স্থির পানির উপরিতল, এইটাতে আমরা কি দেখতে পাই? আমাদের বিম্ব দেখতে পাই। তার মানে এটাও দর্পণের মতো বা প্রতিফলক পৃষ্ঠের মতো কাজ করে। তারপর কি বলছো? পালিশ করা কাঠ। পলিশ করা কাঠ। তারপর আর কি হতে পারে? উন্নত মানের টাইলস আছে, সেখানেও আমরা কি দেখতে পাই? আমাদের বিম্ব দেখতে পাই। তার মানে এগুলো দর্পণ হিসেবে ব্যবহার হয়। আর কি? চামচ। চামচ, অর্থাৎ স্টিলের হ্যাঁ, অ্যালুমিনিয়ামের পৃষ্ঠটাকে আমরা পৃষ্ঠে আমরা কি দেখতে পাই? এরকম বিম্ব দেখতে পাই, অর্থাৎ ওখানেও আলোর প্রতিফলন ঘটে। এখন কথা হচ্ছে, এই প্রতিফলক তল আমরা কিভাবে তৈরি করব? এই প্রতিফলক তলগুলো আমরা তৈরি করি মূলত সাধারণ কাঁচ দিয়ে। সাধারণ কাঁচ দিয়ে, কাঁচের এক পৃষ্ঠে আমরা ধাতুর, বিশেষ করে ধরো রূপা বা পারদের প্রলেপ লাগিয়ে দিই। প্রলেপ লাগিয়ে দিলে তার বিপরীত পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, দর্পণ হিসেবে কাজ করে। কি বলছি? আমরা দর্পণ কিভাবে তৈরি করি বা আয়না কিভাবে তৈরি করি?
আমরা কিসে করি সেটা, সাধারণ কাচের এক পৃষ্ঠে কি লাগিয়ে দিই, ধাতুর একটা প্রলেপ লাগিয়ে দিই। এখানে 2-3টা ধাতুর কথা বোধহয় আমি বলেছি, একটা বলছি কি রূপা অথবা পারদের প্রলেপ লাগিয়ে দিই। তোমরা নিশ্চয়ই দেখছো একটা দর্পণ যদি তুমি তার ফ্রেম থেকে খুলে নাও, পেছনে দেখতে পাবে একটা আবরণ, একটা কালারফুল একটা আবরণ দেখা যায়, আস্তরণ দেখা যায় ধাতুর। এটাই মূলত পারদ বা তোমার রূপা অথবা অনেক সময় খড়ি মাটির একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। এই প্রলেপটা দিলে তার বিপরীত পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, দর্পণের ন্যায় কাজ করে। এই ধাতুর প্রলেপ লাগাইয়ে কোন সাধারণ কাছে এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে অপর পৃষ্ঠকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে তৈরি করার এই প্রক্রিয়াকে বলা হয় পারা লাগান। তার আমরা কোন পদ্ধতিতে প্রতিফলক পৃষ্ঠ তৈরি করি সেটাকে কি বলি, পারা লাগান। এটার আরেকটা নাম আছে, আমাকে কোনো বন্ধু বলতে পারবে? সিলভারিং। ভারিং, এটা না, দেখো তো, এটা না। এটা মূলত কিভাবে করি, সাধারণ কাচের এক পৃষ্ঠে কি লাগাই, ও ধাতুর প্রলেপ লাগাই, ধাতুর প্রলেপ। বিশেষ করে কি কি হতে পারে, পারদ হতে পারে অথবা রূপাও হতে পারে। এগুলোর প্রলেপ লাগিয়ে বা এই লাগিয়ে প্রতিফলক পৃষ্ঠ বা আয়না, বা দর্পণ তৈরি করার প্রক্রিয়া কে কি বলা হয়, সিলভারিং বলে। তাহলে আমরা কিভাবে সাধারণ কাচ থেকে দর্পণ তৈরি করব? সাধারণ কাচের এক পৃষ্ঠে কি বলছি, ধাতুর প্রলেপ লাগাবো, পারদ বা রূপা প্রলেপ লাগিয়ে প্রতিফলক পৃষ্ঠ তৈরি করার এই প্রক্রিয়াকে আমরা বলি সিলভারিং করা। ঠিক আছে, আরেকটা কথা বলেছি, আরেকটা পদার্থের কথা বলছি আমি কি করার জন্য, পারা লাগানোর জন্য ধাতু ছাড়া আরেকটা কথা বলছি, সম্ভবত কেউ মনে রাখছো? আমি 3টা বলেছি একসাথে, একটা রূপা বলেছি, একটা পারদ বলেছি, আরেকটা খড়িমাটির কথা বলেছি। এরকম এগুলো যদি লাগিয়ে দিই সাধারণ কাচের এক পৃষ্ঠে, আমরা প্রতিফলক পৃষ্ঠ বা দর্পণ বা আয়না তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে এটা তো আমি মুছে দিতে পারি। এই প্রতিফলক পৃষ্ঠটা কিরকম হয় সেটা আমরা একটু দেখব। প্রতিফলক পৃষ্ঠগুলো আমাদের কিরকম আছে, তোমরা কয় ধরনের প্রতিফলক পৃষ্ঠ দেখছো? দেখো, আমরা যখন গাড়িতে দেখি, গাড়ির সামনে এক পাশে এরকম একটা প্রতিফলক পৃষ্ঠ থাকে না, আয়না থাকে, দেখেছো? এটা কিন্তু বাঁকানো, আবার আমরা ঘরে যেটা সবাই আমাদের মুখ দেখি বা রূপচর্চার জন্য যেটা ব্যবহার করি সেটা কিন্তু সমতল না। জি স্যার। এই দুই রকম ছাড়া আমরা আর কোনো দর্পণ দেখেছি বা প্রতিফলক পৃষ্ঠ দেখেছি? আর কারো কোনো জানা আছে এই দুইটা ছাড়া? আমরা একটা এরকম গাড়ির সামনে লাগানো থাকে দেখছি, হয় এভাবে থাকে, এই আকৃতির অথবা এই আকৃতির থাকে। আর আমাদের বাসা বাড়িতে আমরা যেটা ব্যবহার করি সেটা কিরকম, সেটা তো সমতল। তার মানে দর্পণ হচ্ছে কয় ধরনের বা প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে কত ধরনের? একটা হচ্ছে সমতল দর্পণ বা সমতল আয়নাও বলতে পারি সেটাকে, আরেকটাকে বলতে পারি যেটা
বক্রাকার আছে সেটাকে আমরা বলি গোলীয় দর্পণ বা গোলীয় আয়না। তাহলে এই দুই ধরনের আমরা দর্পণ দেখতে পাই। সমতল দর্পণ কি হবে আমরা কিভাবে বলতে পারি, সমতল দর্পণকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোনো বন্ধু কি বলতে পারবে? যেহেতু তোমাদেরকে দর্পণ কিভাবে তৈরি করা সেটা শিখিয়েছি, প্রতিফলক পৃষ্ঠ কি সেটা শিখিয়েছি, নিশ্চয়ই সমতল দর্পণ কি সেটা বলতে পারার কথা। কেউ কি বলতে পারবে সমতল দর্পণ কি? যে সমতল মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। হয়তো খুবই ভালো। যে সমতল মসৃণ পৃষ্ঠটা এক নম্বরে সমতল হতে হবে এবং সেটা মসৃণ হতে হবে এবং সেখানে কি হতে হবে, আলোর নিয়মিত প্রতিফলন হতে হবে। কয়টা শর্ত এই দর্পণটা হওয়ার জন্য, সমতল দর্পণটা হওয়ার জন্য? তিনটা শর্তের কথা বলছি। পৃষ্ঠটা কি হবে, সমতল হতে হবে, পৃষ্ঠটা মসৃণ হতে হবে, আর পৃষ্ঠতে কি হবে, শুধু মসৃণ হলে হবে না, সমতল হবে না, সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। তাহলে আমরা সমতল দর্পণ কাকে বলতে পারি? যে সমতল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। সেটা লিখতে পারি না, যে সমতল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে না, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ এটা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, যে সমতল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। এবার গোলীয় দর্পণটা কিরকম হবে তাহলে সেটা তো আমরা বলতে পারি। তাহলে ওই পৃষ্ঠটা গোলীয় হতে হবে অথবা কোনো গোলকের অংশ হতে হবে। এটাই তো, কোনো গোলকের অংশ হতে হবে, গোলীয় হতে হবে। যেহেতু গোলীয়টা কি ধরনের হতে পারে, গোলীয় পৃষ্ঠটা এরকমও হতে পারে না, এদিকে যদি আমি পাড়া লাগিয়ে দিই তাহলে এরকম হবে, যদি পাড়াটা এদিকে লাগিয়ে দিই তাহলে এই পৃষ্ঠটা হবে কি মসৃণ, এটা হবে প্রতিফলক পৃষ্ঠ, এটা হবে এক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ। তার মানে এই গোলীয় দর্পণের ক্ষেত্রে এই জন্য বলছি এই পৃষ্ঠটা যদি গোলীয় হয় অথবা গোলকের কোনো অংশ হয়, যে গোলীয় পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, গোলীয় পৃষ্ঠ যে গোলীয় মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে গোলীয় মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা কি বলতে পারি? গোলীয় দর্পণ বা গোলীয় আয়না বলতে পারবো। বুঝছেন কি বলেছি? কেউ কি বলতে পারো গোলীয় দর্পণটা কি বলেছি? যে গোলীয় মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত যে গোলীয় প্রতিফলন ঘটে মসৃণ তাকে পৃষ্ঠে গোলীয় আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, ওটা কি আমাকে লিখে দিতে হবে? না তোমরা লিখতে পারবে? তোমরা লিখতে পারবে না? আচ্ছা, এবার আমরা যেহেতু এখানে দুই ধরনের কি দেখিয়েছি, ও আমি গোলীয় দর্পণ দেখিয়েছি, তাহলে নামও দুই ধরনের হবে। ও এটাতে এক দিলে এটাতে দুই দিলাম, তাহলে এই দর্পণটার নাম কি হবে? এদিকে এই গোলীয় দর্পণটার নাম, এটা অবতল না, অবতল না, তাহলে জি স্যার। এটাকে আমরা বলতে পারি অবতল দর্পণ। আর এটা এটা উত্তল না, এটাকে বলতে পারি আমরা, এটা উত্তল পৃষ্ঠ, সেই জন্য বলতে পারি উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণটা আবার কয় ধরনের পেয়েছি? দুই ধরনের পেয়েছি। এটা হচ্ছে কি অবতল, যদি অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয়, অবতল পৃষ্ঠে যদি আলোর নিয়মিত প্রতিফলন হয়, অবশ্যই এর আগে অবতল পৃষ্ঠটা মসৃণ হতে হবে, এর আগে অবতল পৃষ্ঠটা মসৃণ হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে মসৃণ অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে অবতল দর্পণ, আর যে মসৃণ উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে উত্তল দর্পণ বলে। এইভাবে বলতে পারি না? অবতল দর্পণ উত্তল দর্পণকে এভাবে বলতে পারি না বন্ধুরা? একজন কি বলবে?
আমি যারা বলি সেই বলো, সেটাই হলে আমার মনে হয় ভালো হয়। এখানে কে কে আছে? তানহা তাজরিয়ান, তানহা তো আছে। তানহা, তুমি আমাকে বলো অবতল দর্পণটা কি? যে গোলীয় দর্পণের মসৃণ অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবতল দর্পণ বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা ফায়দুস তাবাসসুম আছে, সে কি বলতে পারবে? ও আরেকটু বাড়িয়ে বলতে পারছে। তারপর কারে বলতে পারি? দেখো, আমি একটা সংজ্ঞা বলেছিলাম, ওই সংজ্ঞা পর্যন্ত পৌঁছাইতে পুষ্পিতা মিত্র কি আছে? ইয়েস স্যার। বলো তো আমি কি বলেছি? যে অবতল মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে এই তো, তাকে অবতল দর্পণ বলে। অবতল দর্পণ বলে যে অবতল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আমরা জানি পাড়া লাগানোর কথা, যেহেতু আগেই আমরা বলে ফেলছি। দর্পণে কি করব? দর্পণ তৈরি করতে হলে সেটা গলীয় হোক সমতল হোক যেটাই হোক না কেন আমাদের এক পৃষ্ঠে কি লাগাইতে হবে? পাড়া লাগাইতে হবে, সেটা আমরা জানি। অর্থাৎ এক পৃষ্ঠে পাড়া লাগিয়ে আমরা সেটাকে অমসৃণ করব, তার বিপরীত পৃষ্ঠটাকে মসৃণ করব, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেটা যেহেতু আমি এখানে লাগিয়েও দেখিয়েছি যে এটা, তাও আমরা এই জন্য বলতে পারি যে অবতল মসৃণ পৃষ্ঠে আলো, যদি কোনো অবতল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবতল দর্পণ, আর যদি কোনো উত্তল মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে উত্তল দর্পণ বলে। এইভাবে আমরা বলতে পারি। এবার আমরা দেখলাম দর্পণ এবং দর্পণের প্রকারভেদ গুলো। আমরা দর্পণের সাথে, এই দর্পণ কথা বলার সাথে আরেকটা শব্দ বলেছিলাম আমি, দর্পণ আয়না তৈরি করার সাথে, সেই শব্দটাকে আমাকে কেউ মনে করিয়ে দিবে? আরেকটা কি শব্দ বলেছি এখানে? আমরা কেন দর্পণ করব, কেন দর্পণ তৈরি করি, কেন দর্পণ ব্যবহার করি, সেখানে কি কেউ বলবে? বিম্ব তৈরির জন্য। তাহলে আমাদের এবার আরেকটু আসতে হবে, সেটা হচ্ছে বিম্ব। তো বিম্ব বা প্রতিবিম্ব, বিম্বটা কি? কেউ কি বলতে পারবে? বিম্বটা কি? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মির উৎস প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে। ভালো কথা না? আচ্ছা, দেখো আমার আলোক রশ্মি, এবার আমি দেখি এইভাবে যেটা আপতিত হবে লম্বাভাবে, সেটা কি আসলে প্রতিফলনটা আমরা দেখতে পাবো, নাকি ও একই পথে চলে যাবে? তাদের মনে নাই না? যেটা তির্যকভাবে আপতিত হবে সেটা কি হবে? প্রতিফলিত হবে না? ধরো এভাবে চলে গেল, তা আরেকটা, আমার শুধু কি মাথা থেকে আসবে? আমার পুরো শরীর থেকে আসবে না? আসবে তো। জি স্যার। এটা থেকে যদি একটা আপতিত হয় সেটা এদিকে চলে যাবে না? তাহলে এই এই রশ্মিগুলোকে যদি আমি এভাবে পেছনের দিকে বাড়িয়ে নিই, এটাকে যদি পেছনের দিকে বাড়িয়ে নিই, ও এটা একটু বাঁকা করে ফেলছি না? তো এটাকে যদি এভাবে বাড়িয়ে নিই, দেখা যাবে এই বিন্দুতে কি হচ্ছে, মিলিত হয়েছে না? বাঁকা হয়েছে, তার মানে এখানে এরকম একটা কি দেখা যাবে? বিম্ব দেখা যাবে। এটার একটা বিম্ব আমরা দেখতে পাবো, এটাই তো, ঠিক না? এটা না? তো আমাকে কে জানি বলছে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে, প্রতিফলক বা প্রতিসারক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলে? প্রতিবিম্ব বা বিম্ব বলে। তাহলে এই বিম্বটা কার? এই বস্তুর বিম্ব হচ্ছে কোনটা? এটা না? ঠিক না?
জি স্যার। আমি প্রতিবিম্বের সংজ্ঞাটা কিরকম বলেছি আরেকবার দেখো। আমি বলছি কোনো বিন্দু থেকে আলোক রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে, এটা যেহেতু প্রতিফলন, প্রতিফলক পৃষ্ঠে বা প্রতিসারক পৃষ্ঠে যদি কি হয় সেটা প্রতিসরণ ঘটে, যেখানে প্রতিসারক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর বা প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে এরকম বের হচ্ছে, ছড়িয়ে পড়ছে বলে মনে হলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা বিম্ব বলে। বুঝছেন? তাহলে এখানে বিম্ব কয় ধরনের হতে পারে? আমার সংজ্ঞাতে কয় ধরনের বিম্বের কথা আসছে? কেউ কি বলবে কয় ধরনের বিম্ব হতে পারে? তাহলে 2 ধরনের। 2 ধরনের কথা বলছি। একটা হচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো কোনো বিন্দুতে মিলিত হওয়া, আরেকটা বলছি প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়া। তার মানে বিম্ব হবে 2 ধরনের। যদি প্রতিফলিত রশ্মিগুলো কোনো বিন্দুতে মিলিত হয় সেই বিম্বটা হচ্ছে বাস্তব। আর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিম্বটা হবে অবাস্তব বিম্ব। বুঝতে পারছি? ইয়েস স্যার। এবার তোমরা বলো যে দর্পণে যে বিম্বটা আমরা দেখতে পাই, আয়নাতে যে বিম্বটা দেখতে পাই, সেটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? অবাস্তব। কেন অবাস্তব হবে? আর কোনো যুগ? এটা সোজা হবে। আর কি হবে এটাতে? আর কিছু বলতে পারতেছি না। না। আচ্ছা, বাস্তব কোনটা হবে তাহলে? যেটা বাস্তবে মিলিত হবে। বাস্তবতে মিলিত হবে, এটা কিন্তু অবাস্তব কথাবার্তা। আমি এখানে আলোকরশ্মি আসার কথা না, দর্পণের পেছনে আলোকরশ্মি কোত্থেকে যাবে? যাওয়ার কথা। দর্পণের পেছনে হয়ে আছে ওয়াল, না হয়ে আছে অন্য একটা কিছু, সেখানে তো আলোকরশ্মি যাওয়ার কথা না। সেখান থেকে প্রথম মাধ্যমে ফিরে আসছে, কিন্তু আমি দেখিয়েছি কোন দিকে? পেছনের দিকে। এটা কল্পনা করেছি এভাবে যাবে, সেজন্য এটা হচ্ছে অবাস্তব। তার মানে আমরা দর্পণে যেটা, আমাদের সমতল দর্পণে আমরা যে বিম্বটা দেখতে পাই সেটা হচ্ছে অবাস্তব। আর যদি কোনো কারণে আমরা বাস্তব বিম্ব দেখতে পাই, সেটা কিভাবে দেখতে পাবো? সেটা মূলত উল্টা দেখতে পাবো। যদি এইভাবে ধরি, বিম্বটা এইভাবে দেখা যায়। যদি দেখতে পারি, সেই দেখতে পাই, সেটা হচ্ছে বাস্তব বিম্ব। যেমন তোমরা যদি একটা চামচ নাও, চামচের এই পৃষ্ঠে যদি তুমি দেখো, এই পৃষ্ঠে 2 ধরনের দেখতে পাবে। কোনো কোনো দূরত্বে এই যেরকম দর্শ সেরকম দেখতে পাবে, অথবা একটা নির্দিষ্ট দূরত্বে দর্পণের কাছাকাছি চলে, চামচের কাছাকাছি চলে গেলে তুমি সেটা উল্টোও দেখতে পাবে। তার মানে বোঝা যাচ্ছে সেখানে বাস্তব অবাস্তব 2 ধরনের বিম্ব আমরা দেখতে পাবো। কিন্তু চামচের যদি এই পৃষ্ঠটা নাও, বিপরীত পৃষ্ঠটা নাও, উত্তল পৃষ্ঠটা নাও, সেখানে সব সময় তুমি সোজা দেখতে পাবে। ওটা হচ্ছে অবাস্তব বিম্ব। তার মানে ওই দর্পণ, চামচের পৃষ্ঠ দুইটা গোলীয় দর্পণের মতো কাজ করে। ভিতরের পৃষ্ঠটা অবতল আর উত্তল পৃষ্ঠটা, বাইরের পৃষ্ঠটা উত্তল, এইভাবে কাজ করে। এই সমতল দর্পণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি সমতল দর্পণে আমরা বাস্তব বিম্ব দেখতে পাবো না, সমতল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব তৈরি হবে। আরেকটা দেখতে পাচ্ছি, দেখো এখানে এই দর্পণ, এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্ব অনেকটা তত, না? তার মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত থাকবে, বিম্বের দূরত্ব তত থাকবে। তোমরা নিশ্চয়ই দেখেছো, তুমি যদি আয়না থেকে দূরে সরে যাও, তোমার মনে হচ্ছে তোমার বিম্বটাও কি দূরে সরে যাচ্ছে। এরকম অভিজ্ঞতা আছে তোমাদের কাছে? ইয়েস স্যার। এরকম মনে হয়, এটা আমাদের জানা আছে। আরেকটা ব্যাপার দেখো, তোমার বস্তুর দৈর্ঘ্য যত, বিম্বের দৈর্ঘ্য তত, বিম্বের দৈর্ঘ্য তত। এটা এখানে কয়টা বললাম? 3-4টা বলছি না, আরেকটা বলবো। যদি কোনো বস্তু সম্পূর্ণ বিম্বটা দর্পণে দেখতে চাই, তাহলে দর্পণের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক হতে হবে। অর্থাৎ বস্তু যদি 6 ফিট হয়, দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত ফিট হইতে হবে? 3 ফিট হইতে হবে। এইগুলো যা বলছি, এগুলো সব বলছি সমতল দর্পণের বৈশিষ্ট্যের কথা বলেছি। তোমরা কি সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে? আমি কয়টা বলেছি সমতল দর্পণের বৈশিষ্ট্য? আমি সমতল দর্পণের বৈশিষ্ট্য বেশ কয়েকটা বলছি। সমতল দর্পণে
বস্তুর অবাস্তব বিম্ব তৈরি হবে সেটা বলছি। বস্তু দর্পণ থেকে বস্তু দূরত্ব যত থাকবে বিম্বের দূরত্ব তত হবে সেটা বলেছি। সমতল দর্পণে যদি বস্তুর পূর্ণ বিম্বটা দেখতে চাই তাহলে বস্তু দর্পণের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। আরেকটা বলছি, সমতল দর্পণে বস্তুর বিম্বটা বস্তু যেরকম সেরকম হবে, অর্থাৎ এটার কোনো ছোট বড় হবে না, যেটাকে আমরা বিবর্ধন বলি। বিবর্ধন বলি সেরকম কোনো কিছু হবে না। তোমরাও নিশ্চয় তোমাদের ছবিটা সমতল দর্পণে বা আয়নাতে সেরকমই দেখতে পাও, কিন্তু গাড়িতে যে আয়নাগুলো ব্যবহার করা হয় অনেক সময় তোমার বিম্বটা তুমি অনেক বড় দেখতে পাও বা অনেক সময় ছোট দেখা যায়, ওটা হচ্ছে বিবর্ধনের কথা। ওইরকম কোনো কিছু সমতল দর্পণে দেখা যাবে না। বুঝছো? এতটুকু বুঝছো তোমরা? তাহলে আমরা কি কি পড়লাম? আমরা এখানে পড়লাম দর্পণ, দর্পণ কি, প্রতিফলক পৃষ্ঠ কি, দর্পণ কিভাবে তৈরি করব সেটা পড়লাম, দর্পণ কত প্রকার সেটা পড়লাম, বিম্ব কি, বিম্ব কত প্রকার সেটা পড়লাম, বিম্বের সংজ্ঞাগুলো কিন্তু আমি দিয়েছি। তারপর তোমাদের সমতল দর্পণ, সমতল দর্পণের বিম্ব, তার বৈশিষ্ট্য, সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো বলেছি। এবার আমি তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিব, কাজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে দিব, তোমরা এই কাজটা আমার জন্য করে রাখবে। বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লিখবে, পার্থক্য লিখবে, এটা তোমরা করবে। তো এখানে আরেকটু বলেছি, বাস্তব বিম্ব সোজা, অবাস্তব বিম্ব উল্টা হয় সেটা বলেছি। বাস্তব বিম্ব সাধারণত পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। বাস্তব বিম্বগুলো পর্দায় ফেলা যায় বলে আমরা সিনেমায় কি দেখি, আমাদের ছবিগুলো দেখতে পাই। তো এরকম আছে, তোমরা এই পার্থক্যটা লিখবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবে, ঠিক আছে? আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারো, এই অংশে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। দর্পণ নিয়ে যে যতটুকু বলছি ও বলতে পারো, যদি না থাকে তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।